তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জিকির আশকারে মশগুল মুসল্লিরা, অংশ নিয়েছেন বিদেশিরাও। सिर्फ बांग्लादेश, पाकिस्तान, इंडिया मुसलमान नहीं, पूरी दुनिया में इंसान मुसलमान जहाँ है सब मुसलमान अच्छे हैं। सुना था कि बांग्लादेश वाले जो है बहुत प्यार करते हैं। अल्हम्दुलिल्लाह एयरपोर्ट उतरते ही जो है हमने जो हमारा इस्तकबाल हुआ, हमारा इकराम हुआ, वो हम जिंदगी भर नहीं भूल सकते। তিতুমির কলেজ শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি সকাল 11টা পর্যন্ত শিথিল। বিকেলের মধ্যে দাবি না মানলে ফের সড়ক অবরোধ। আজ পর্দা উঠছে অমর একুশে বইমেলার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বসছে 708টি স্টল, থাকছে কড়া নিরাপত্তা। পটুয়াখালীর কলাপাড়ায় 20টি সেতু নড়বড়ে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি। এই ব্রিজটা খুবই দুর্বল, এই ব্রিজটা অর্ধেক ভেঙে গেছে। উল্টাতে আমরা অনেক সময় পরেও গেছি, আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। বান্দরবানের নাইখাংছড়িতে ভোটার তালিকা হালনাগাদে ধীর গতি। অনলাইন জটিলতায় নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে সংশয়। যে সময় বেঁধে দেওয়া হয়েছে ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। ডেটটা একটু যদি বাড়ানো যায় তাহলে সাধারণ জনগণের ভোগান্তি থেকে বাঁচবে। যশোরে মানুষের সঙ্গে মৌমাছির বাস। বাড়ির ছাদ, দেওয়াল ও জানালায় 30টির বেশি মৌচাক, দেখতে ভিড় উৎসুক জনতার। এবং কঙ্গোতে চলমান সহিংসতায় 5 দিনে 7 শতাধিক মানুষের প্রাণহানি, আহত প্রায় 3000। চরম উদ্বেগ জাতিসংঘের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। ফজরের নামাজের পর থেকেই শুরু হয় বয়ান। বয়ানে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়। ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 2 ধাপে। এর মধ্যে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ নিয়েছেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। বিশ্ব ইজতেমার আজকে দ্বিতীয় দিন। আজ আলহামদুলিল্লাহ আমাদের ফজরের নামাজের পর থেকেই আমল চলছে। আমাদের মাওলানা খোরশেদ সাহেব উনি এখন বয়ান করছেন। সকাল 10টা থেকে আমাদের বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে এবং শুক্রবার থেকে শুরু হওয়া 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আজকে কিন্তু বিশ্ব ইজতেমার প্রথম দ্বিতীয় দিন আজকে অতিবাহিত হচ্ছে এবং এখানে কিন্তু যে আপনার ফজরের নামাজের পর কিন্তু পাকিস্তানি মাওলানা খুরশেদ আলম বয়ান করেছেন এবং তার বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশি মাওলানা আপনার ওবায়দুর রহমান। এছাড়া কিন্তু আপনার গুরুত্বপূর্ণ যে বয়ানগুলো হচ্ছে এবং আপনি জানেন যে খিত্তায় খিত্তায় কিন্তু সাধারণ মুসল্লি যারা রয়েছেন অর্থাৎ ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু একটা অবস্থান নিয়ে দিন এবং আখলাতের কথা শুনছেন এবং নিজেকে কিভাবে পরিশুদ্ধ করে সেটাকে কাজে লাগানো যায় সেই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু এখন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং একদম এখানে কিন্তু তারা নিঃশব্দে কিন্তু এখানে সেই বয়ান শুনছেন তারা এবং সেই বয়ান থেকে কিন্তু আগামী দিনে পথ চলা এবং নির্দেশনা কি কি আসবে সে সমস্ত নির্দেশনাগুলোকে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু সমাপ্তি হবে। এই উপলক্ষে কিন্তু আপনি জানেন যে প্রশাসনের পক্ষ থেকে এবং রেলওয়ের পক্ষ থেকে কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে মুসল্লিদের আনা নেওয়া করার জন্য কিন্তু 9টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কিন্তু আপনি জানেন যে বিশেষ যে আশপাশের এলাকা, গাজীপুরের আশপাশের এলাকা কিন্তু যান চলাচল শিথিল রাখা হবে এবং যাতে নির্বিঘ্নে সাধারণ মুসল্লিরা চলাচল করতে পারেন এবং আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন। এর জন্য কিন্তু আশুলিয়া, আব্দুল্লাহপুর থেকে শুরু করে গাজীপুর এবং আশপাশের জেলাগুলো কিন্তু যান চলাচলে কিন্তু নিয়মের মধ্যে চলবে এবং এরকম
কার্যক্রমটা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে ডিএমপি কমিশনার। তবে উনি 10টায় ব্রিফিং দিবেন এবং আপনারা জানেন যে আগামীকাল কিন্তু আখেরি মোনাজাত, সেটা আমরা মিডিয়া যে সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান উনি আমাদেরকে জানিয়েছেন যে কালকে 9টা থেকে 9:30টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এখন কিন্তু আপনার খিত্তায় কিন্তু আপনার আলোচনা হচ্ছে এবং দুপুরের পর কিন্তু আপনার যৌতুকবিহীন বিয়ের যে একটি কর্মসূচি রয়েছে সেটা কিন্তু আপনার দুপুরে পরে অনুষ্ঠিত হবে, অর্থাৎ আসরের নামাজের পরেই এই যৌতুকবিহীন বিয়ের যে আয়োজন সেটা কিন্তু এখানে করা হয়। এছাড়া কিন্তু আপনারা জানেন যে ইজতেমাকে ঘিরে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখা হয়েছে সম্পূর্ণটা, এবং সব জায়গায় কিন্তু এই নিরাপত্তার বলয় তৈরি করে রেখে কিন্তু সাধারণ যে মুসল্লি তাদের কিন্তু সেবা দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে কিন্তু সুন্দর পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে 41 জেলার মুসল্লির সঙ্গে অংশ নিয়েছেন 72টি দেশ থেকে আগত বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় মিলন মেলায় অংশ নিতে পেরে তারা আনন্দিত। অন্যদিকে ভিনদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। সহকর্মী দেওয়ানি মনের তথ্য ও চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানের উত্তর পাশে টিন আর পাটের চট দিয়ে বানানো হয়েছে বিদেশি নিবাস। জুবাইরপন্থীদের আয়োজনে প্রথম পর্বে আগত ভিনদেশি মুসল্লিরা অবস্থান করছেন এসব নিবাসে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান সহ 72টি দেশ থেকে আগত 2150 জন ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সর্ববৃহৎ এই ধর্মীয় সমাবেশে অংশ নিতে পেরে আনন্দিত তারা। এদের মধ্যে অনেক অতিথি আবার নিজ উদ্যোগে ইজতেমায় আসা মুসল্লিদের মাঝে বিতরণ করছেন কোমল পানীয় সহ নানা ধরনের খাবার। এতে করে দেশি এবং ভিনদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলায় পরিণত হয়েছে টঙ্গীর তুরাগ পার। जैसे अल्हम्दुलिल्लाह हम जो है हमने सुना था कि बांग्लादेश वाले जो है बहुत प्यार करते हैं। अल्हम्दुलिल्लाह एयरपोर्ट उतरते ही जो है हमने जो हमारा इस्तकबाल हुआ, हमारा कराम हुआ, वो हम ज़िंदगी भर नहीं भूल सकते। बहुत अच्छे लोग हैं अल्हम्दुलिल्लाह बांग्लादेश वाले। अल्हम्दुलिल्लाह बहुत अच्छा है, सब मुसलमान अच्छे हैं। सिर्फ बांग्लादेश, पाकिस्तान, इंडिया मुसलमान नहीं, पूरी दुनिया में इंसान मुसलमान जहाँ है सब मुसलमान अच्छे हैं। बस किसी में सिफात कम, किसी में ज़्यादा, लेकिन जो कलमा पड़ा है जहन्नम से बचकर जन्नत को जाने वाला बनेगा इंशाअल्लाह। لا هذا في بنغلاديش في هلا في كل عالم في كلمات لا إله إلا الله। বিদেশি অতিথিদের নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভিনদেশি মেহমানদের সুশৃঙ্খল পরিবেশে থাকার ব্যবস্থা করতে পারায় সন্তুষ্ট আয়োজকরা। এখন পর্যন্ত আমার জানা মতে 2000 প্লাস 70-72টা দেশে 2000 প্লাস। এটা হয়তো কালকের মধ্যে আরো কিছু বাড়বে। এখানে এবার টিন শেডগুলো খুব পর্যাপ্ত পরিমাণে খোলামেলা আছে, পর্যাপ্ত পরিমাণে বিদেশি মেহমানদের সুযোগ সুবিধা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবছর ইজতেমা অনুষ্ঠিত হবে 2 পর্বে 3 ধাপে। এর মধ্যে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হবে 2 ফেব্রুয়ারি, আর 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে করা সহ 7 দফা দাবিতে শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচি শিথিল করা হয়েছে। ইজতেমার কারণে শনিবার ভোর 6টা থেকে সকাল 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল করা হয়। তবে বিকাল 4টার মধ্যে দাবি আদায় না হলে ফের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার যে কোনো সড়ক অবরোধ করবেন তারা। এর আগে শুক্রবার মধ্যরাত পর্যন্ত অবরোধ কর্মসূচির কারণে মহাখালী গুলশান সড়কে যানজটে ভোগান্তি পোহায় নগরবাসী। এনআই নাহিদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা।
তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন তিতুমির কর্মসূচি পালন করে আসছে কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শুক্রবার সকাল থেকে রাজধানীর মহাখালীর তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জুমার নামাজের সময় সড়কেই সালাত আদায় করেন আন্দোলনকারীরা। এরপর থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় সড়ক। এ সময় সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। গতকালকে প্রশাসনের একজন কর্মকর্তা এসেছেন, যুগ্ম সচিব, তিনি হচ্ছেন। আসার পরে আমরা মনে করেছিলাম যে তিনি একটা আশ্বাস দিবেন আমাদেরকে ভালো একটা, কিন্তু তিনি সেটা দিতে পারেননি। শিক্ষার্থীদের অসুস্থ অবস্থায় না দেখতে চান, আমাদের রাস্তায় দেখতে না চান, এই জন দুর্ভোগ না দেখতে চান, তাহলে অতি দ্রুত তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আন্দোলনে মহাখালী গুলশান বাড্ডা লিংক রোড শিক্ষার্থীরা অবরোধ করায় উভয় পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আসছি গুলশানিয়াকে যাবো, একটা জরুরি কাজের জন্য আসছি। এখন আসার পথে যেরকম একটা বাধা, বয়স্ক লোক, ওই আমার যাত্রী বন্ধু যা রিকোয়েস্ট করছে রুগীটা আমি একটু মেডিকেলে যাব, ওনারা দিলই না। এটা একটা সমাধান তো দিবে সরকার, আজ দেব কাল দেব, কবে দিবে? আমরা তো অনেক কষ্টে আছি। অন্তর্বর্তী সরকার দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে, এ আশা শিক্ষার্থীদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাত পোহালেই পর্দা উঠবে অমর একুশে বইমেলার। শেষ মুহূর্তে প্রস্তুত বইমেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বইমেলার প্রস্তুতি নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাত পোহালেই বই উৎসব। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ অসংখ্য সৃজনশীল ও মননশীল বইয়ের সম্ভার নিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার থেকে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। আমাদের সংগ্রহে আছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, নীলদর্পণ দীনবন্ধু মিত্র, কাদো নদী কাদো শহীদ অলিউল্লাহ, আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বই ছাপতে ব্যস্ত প্রেসগুলো। মেলার অন্যতম আকর্ষণ নন্দিত কথা সাহিত্যিকদের নতুন বইয়ের বার্তা জানালেন এ প্রকাশকরা। সম্প্রতি বেশ কিছু তরুণরা ভালো লিখছেন এবং তারা তাদের নিজস্ব পাঠক তারা তৈরি করেছে। বিশেষ করে আমাকে সাদাত হোসাইনের কথা বলতেই হয়। তাকে ঘিরে কিন্তু বইমেলায় একটা ভিড় হয়, তার অটোগ্রাফের জন্য একটা লাইন হয়। এদিকে শুক্রবার সকালে অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি জানান, সিসিটিভির মাধ্যমে সমগ্র বইমেলা পর্যবেক্ষণ করা হবে, থাকবে সর্বক্ষণ পুলিশ। বইমেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সবার অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠবে বইমেলা, আশা আয়োজকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গতরাত 10টায় শেষ হয় মেলার 29তম আসর। সমাপনী দিনে ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শেষ সময়ে বাই ওয়ান গেট ওয়ান কিংবা বিশাল মূল্য ছাড়ে ক্রেতাদের ধুম পড়ে বিভিন্ন স্টলে। সমাপনী অনুষ্ঠানে এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দেশের ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন ছিল শুক্রবার। একদিকে মেলার শেষ দিন, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকে মেলায় ক্রেতাদের আনাগোনা শুরু হয়। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। দুপুরের পর তিল ধারণের ঠাঁই ছিল না মেলা প্রাঙ্গণে।
বিশেষ করে গৃহস্থালির নানা পণ্য, খাবার, ইলেকট্রনিক্স, ক্রোকারেজ সহ সব পণ্যে নানা অফার থাকায় সেখান থেকে কিছু না কিছু কিনে বাড়ি ফিরেন দর্শনার্থীরা। একটা ফিল হচ্ছে যে আগে কেন আরো আসলাম না, বা মেলাটা কেন আর কিছু সময় তারা টেনরটা একটু বাড়িয়ে দিত। উৎসব মুখর লাগছে, আমরা অনেক কিছু কিনছি, অনেক দেশের স্টল ঘুরে দেখছি, এতে একটা ভিন্ন ফিলিংস হইতেছে আমাদের। এদিকে মেলার শেষ দিনে বিভিন্ন পণ্যে 20 থেকে 30% পর্যন্ত ছাড় দেয় স্টলগুলো। খুবই ভালো লাগছে, আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমি বাচ্চা নিয়ে আসছি, ওয়াইফ নিয়ে আসছি ঘুরতে, খুবই ভালো লাগতেছে। আমরা আসছি সেই সুদূর কোনাবাড়ি থেকে। আজকে শুক্রবার, এর জন্য সব মিলিয়ে আগে সবারই অফিস বন্ধ, তো এর জন্য আগে সব মিলিয়ে আমার মনে হয় আজকে একটু টাফ মোমেন্ট। তবে বিক্রেতারা বলছেন মেলার শেষের দিকে বেচাকেনা বাড়লেও খুব একটা লাভের মুখ দেখেননি তারা। এজন্য মেলার সময় বাড়ানোর দাবি জানালেও তাতে সায় দেয়নি কর্তৃপক্ষ। বেচাকেনার অবস্থা যেভাবে আছে এইভাবে হইলে বাণিজ্য মেলা কেউ আইসা দোকানদারি করার মতন অবস্থা নাই। শেষ দিন হিসেবে মানুষ ঘুরতেছে ভাই, বেচাকেনা নাই। গেল 1 জানুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। মাসব্যাপী আয়োজন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন। এবছর আপনারা জানেন যে আমরা প্রচুর ডিজিটাল টেকনোলজি ব্যবহার করেছি ইন টার্মস অফ আমাদের মেলার বরাদ্দের ক্ষেত্রে, আমরা যাতায়াতের ক্ষেত্রে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী মেলায় আপনাদের অভিজ্ঞতা এর থেকে ভালো হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অক্টেনের দামও বাড়ানো হয়েছে 1 টাকা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ডিজেলের দাম প্রতি লিটার 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা ও কেরোসিন 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা পুনর্নির্ধারণ করা হয়। এছাড়া পেট্রোল ও অক্টেনের দামও বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 122 টাকা ও 126 টাকা। মধ্যরাত থেকে এ দাম কার্যকর হয়েছে। খুলনায় সড়ক দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 10:45টার দিকে নগরীর আরংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে তারা মোটরসাইকেল যোগে বাইপাস মহাসড়ক পার হচ্ছিল। এ সময় আফিল গেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দিলে তার একটি পিকআপের সাথে সাজুরে ধাক্কা খায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুষ্পেনের মৃত্যু হয় এবং সৌরভ মণ্ডলকে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘন কুয়াশায় ছেয়ে আছে পুরো লালমনিরহাট জেলা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। এরিয়া আনো জানবো সহকর্মী জামাল বাদশার কাছ থেকে। জামাল, এই তীব্র শীতে খেটে খাওয়া মানুষের জীবনে কি প্রভাব ফেলেছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? তো গত কয়েকদিন ধরে কিন্তু লালমনিরহাটে শীতের প্রভাব কিছুটা কমলেও গতকাল দুপুর থেকে কিন্তু ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো শহর এবং হিমেল হাওয়া থাকার কারণে একেবারে কনকনে শীতের জবুথবু অবস্থা লালমনিরহাটের সাধারণ মানুষের। এবং এই শীত কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, বিশেষ করে কৃষক পর্যায়ের মানুষ এবং যারা শ্রমজীবী মানুষ, তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এবং সাধারণ মানুষ কিন্তু ঘর ছাড়ছেন না তাদের প্রয়োজন ছাড়া। বিশেষ করে সড়কে আমরা ঘুরে দেখেছি যারা প্যাডেল চালিত এবং ব্যাটারি চালিত রিক্সা রয়েছে তারা কিন্তু যাত্রী সংকটে ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কৃষক পর্যায়ে যে মানুষ রয়েছেন মাঠে কিন্তু তারা গতকাল বিকালবেলাও ঘন কুয়াশা এবং হিমের হাওয়া থাকার কারণে খুব একটি কাজ করতে পারছেন না। এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত কিন্তু লালমনিরহাট শহরের আদিতমারি সহ বেশ কিছু এলাকায় আমরা খবর নিয়ে দেখেছি তারা কিন্তু আসলে মাঠে খুব একটি কাজে আসলে নামতে দেখিনি আমরা। তারপরেও কিন্তু কৃষকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই কত কয়েকদিন ধরে যে কুয়াশা চলমান রয়েছে, ঠান্ডা কম থাকলেও এই ঘন কুয়াশা থাকার কারণেও কিন্তু ফসলের মাঠে এই কুয়াশার নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে এই শীতকালীন সবজি যে আলু রয়েছে, এই আলুর ক্ষেত্রে কিন্তু লেড ব্লাইট নামের একটি ছত্রাক আক্রমণ করেছে এবং এর কারণে কিন্তু আলুতে বাড়তি খরচও আসলে হচ্ছে। সব আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে সকালবেলা 6টায় কিন্তু তাপমাত্রা লালমনিরহাটে রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে সকালে এই তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস ছিল
এবং আগামী 2 দিন কিন্তু এই ঘন কুয়াশা অব্যাহত থাকবে বলে আমাদেরকে আবদ্ধ জানিয়েছে। এছাড়াও কিন্তু এই তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা থাকার কারণে বয়োজ্যেষ্ঠ এবং শিশু রোগীর সংখ্যাও কিন্তু লালমনিরহাট সদর হাসপাতাল সহ আশপাশের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বৃদ্ধি পেয়েছে। এই ছিল সব মিলিয়ে লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। তো আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে শীতের তীব্রতার প্রসঙ্গে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কমপক্ষে 20টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এসব সেতু দিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দ্রুত সময়ের মধ্যে সেতু সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। প্রায় 30 বছর আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সম্বারিয়া বাজার এলাকায় ভারানী খালের উপর নির্মিত হয় এই সেতুটি। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে সেতুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সেতুটির সিমেন্টের ঢালাই দিয়া স্লিপার ধসে পড়েছে। যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। ঝুঁকি জেনেও কোনো উপায় না থাকায় এই সেতু দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। এছাড়া চম্পাপুর এবং ধানখালী ইউনিয়নের 6 গ্রামের প্রায় 10,000 মানুষের চলাচলের মাধ্যম এই সেতু। শুধু এই সেতু নয়, কলাপাড়া উপজেলার 60টি সেতুর মধ্যে 20টি সেতু এখন চলাচলের অনুপযোগী। দ্রুত সময়ের মধ্যে এসব সেতু নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। 2007 সালে সিডরের সময় এই পোলটা প্রথম ভাঙে যায়। তারপর আমরা স্থানীয় লোকজনের চেষ্টার মাধ্যমে আবার মেরামত করি। আবার ভেঙে যায়, আবার মেরামত করি। এই মেরামত করার পরে এই পর্যন্ত আমরা মেরামত করে কোনো রকম চলাফেরা করি। এই ব্রিজটা খুবই দুর্বল। এই ব্রিজটা অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ভালো আছে। এই পোলটা দিয়ে আমরা অনেক সময় পরেও গেছি, আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আগামী 3 মাসের মধ্যে সংস্কার করা হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। মোট 60টি ব্রিজ আমাদের কলাপাড়াতে রয়েছে, যার ভিতরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থাতে 12টা ব্রিজ রয়েছে। তো আমাদের দপ্তর থেকে আমরা সরেজমিনে সেই সকল ব্রিজগুলো, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আমরা পরিদর্শন করেছি এবং আমাদের প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ নামক প্রকল্পের মাধ্যমে আমরা ইতোমধ্যে এই ব্রিজগুলো সংস্কারের কাজ হাতে নিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী 3 থেকে 4 মাসের ভিতরে 10টা ব্রিজের কাজ আমরা শেষ করতে পারবো এবং বাকি 2টা ব্রিজ অন্য প্রকল্পে থেকে সংস্কারের জন্য আমরা ইতোমধ্যে দিয়েছি। লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ সেতু মেরামত কিংবা প্রয়োজনে পুনর্নির্মাণ দেখতে চান পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশের ন্যায় পার্বত্য জেলা বান্দরবানেও চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের পর বায়োমেট্রিক্স নেওয়া ও ছবি তোলার কথা রয়েছে। কিন্তু জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় এই কার্যক্রম শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মেয়াদ উত্তীর্ণ পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতার কারণে এই সংকট বলে জানা গেছে। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ইউনিয়ন পরিষদগুলোতে নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা। ভোর থেকে শুরু হয়ে যা থাকে রাত পর্যন্ত। চলমান হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে প্রয়োজনীয় কাগজপত্রে সই নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডব্যান্ড কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি। সব মিলিয়ে নতুন প্রশাসক আর ইন্টারনেট সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা কঠিন হবে। তাই সময়সীমা বাড়ানোর দাবি স্থানীয়দের। জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের দিকে একটু সদয় দৃষ্টি দেন। যদি 3 তারিখ পর্যন্ত হয় তাহলে মানুষ ভোটার হতে পারবে না। সে কারণে 3 তারিখটা ডেটটা চেঞ্জ করে যদি আপনারা ডেটটা একটু যদি বাড়ানো যায় তাহলে সাধারণ জনগণের ভোগান্তি থেকে বাঁচবে এবং সাধারণ যারা বাইরে থেকে আসছে তারা সবাই ভোটার হইতে পারবে। নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম এবং সোনাইছড়ি ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয় গত 21 জানুয়ারি। এর মধ্যে সোনাইছড়ি পরিষদ বন্ধ থাকলেও বাকিগুলোতে দিনরাত চলছে কার্যক্রম। ভোটার হালনাগাদ শুরু হওয়ার পর থেকেই ভোর 4টা থেকেই রাত 11টা পর্যন্ত উনি জনগণকে সেবা দিয়ে আসছে। আছে রাত 1টায় ঘুম থেকে ওঠার পরেও জনগণকে সেবা দিয়েছে। এখানে যে সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে
মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। এদিকে কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনের এই কর্মকর্তা বলেন, স্থানীয় জনগণ আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন। করতে রয়েছে একটা ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই বা ডকুমেন্ট পাচ্ছেন না। এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা আমার এখতিয়ারও নাই। সেক্ষেত্রে যদি স্থানীয় জনগণ যদি আবেদন করেন, সেই প্রেক্ষিতে আমি চাইলে এই আবেদনটা ফরওয়ার্ড করতে পারি, আমার সিনিয়র অথরিটিকে জানাতে পারি। সংকট থাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাড়ির ছাদ, দেওয়াল ও জানালায় বাসা বেঁধেছে মৌমাছি। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছির দল। এসব মৌমাছি বছরে 6 মাস থাকে বাড়িটিতে। 30টির বেশি মৌচাক থাকা বাড়িটি এখন এলাকার মৌমাছির বাড়ি হিসাবে পরিচিত। এমন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন উৎসুক মানুষ। সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্য চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। বাড়ির জানালা, বারান্দা এবং ছাদের কার্নিশ সহ সবখানেই বাসা বেঁধেছে মৌমাছি। এমন চিত্রের দেখা মিলবে যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শান্তল শেখপাড়া গ্রামে হাজী ইসাক আলীর বাড়িতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে বাড়িটি, যেন মৌমাছির এক অভয়াশ্রম। পুরো বাড়ি যেন দখলে নিয়েছে তারা। পরিবারটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে মৌমাছির দল। 7 বছর ধরে মৌমাছির সঙ্গে বসবাস পরিবারটির। মৌমাছিগুলোও পরিবারের অংশ হয়ে উঠেছে বলে জানায় তারা। আমাদের এই মৌমাছির আমাদের সাথে একেবারে বন্ধুর মতো থাকে। আমরা ওদের কিছু বলি না, ওরাও আমাদের কিছু বলে না। এরা আমাদের একেবারে কি বলবো, বাড়ির একটা সদস্য হয়ে গেছে। মনে হয় যেন ওরা আমাদের একটা বন্ধু বা আমাদের একটা সাথী। প্রতি বছর নভেম্বর থেকে জুন জুলাই পর্যন্ত মৌমাছিরা অবস্থান করে বাড়িটিতে। গেল বছর 50,000 টাকার মধু বিক্রি করলেও এবার মৌচাকের সংখ্যা বেশি হওয়ায় 60 থেকে 70,000 টাকা মধু সংগ্রহের আশা বাড়ি মালিকের। ইতোমধ্যে 37 কেজি মধু বিক্রিও করেছেন তিনি। বছরে দেখা যাচ্ছে প্রায় 1.5 মণ টন মধু পাই, তাতে আমরা প্রায় 50,000 টাকা মতন বিক্রয় করি আমরা। এই বছর আরো বেশি মৌমাছির চাক আসছে, আমরা আশা করি আরো বেশি হবে এবার। মানুষের সাথে মৌমাছির এমন মেলবন্ধন দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভিড় জমান। দেখতে আসলাম তো মৌমাছির চাক, দেখতে তো ভালো লাগতেছে। তাই এত সুন্দর বাড়ি, ধরো বাড়ির ভিতরে বান্ধা তো কোনদিন দেখিনি। এইটা তো কি নিয়ম? 7 বছরে মৌমাছির চাক বেঁধেছে। প্রচুর জায়গাতে লোক আসে দেখতে, এরকম আমরাও দেখতে আসি, বহুত খুব ভালো লাগে। মৌমাছির বসবাসের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে পরিবারটি। মৌমাছিকে সন্তানের মতো আগলে রাখেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।